নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কেএবি নিউজ বাংলা। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন চ্যানেলে নতুন একটা প্রতিবেদন নিয়ে। ৪ কেন্দ্রের উপনির্বাচন এবং প্রত্যাশা মতোই তৃণমূল কংগ্রেস ৪ এ ৪, একদম কার্যত ৪টে কেন্দ্রেই তারা দুর্দান্ত ব্যাটিং করে একদম ৪ এ ৪, ৪টি কেন্দ্রেই জয়যুক্ত হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। অথচ মাত্র ১ মাস আগে যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই লোকসভা নির্বাচনের হিসেবেও যদি দেখি তাহলেও এই ৪টি কেন্দ্রের মধ্যে ৩টি কেন্দ্রে কিন্তু বিজেপি জয়যুক্ত হয়েছিল এবং বড়, বড় মার্জিনে, ছোটখাটো মার্জিনে নয়। ২১-এর বিধানসভা নির্বাচনে তো এই ৩টে কেন্দ্রে বিজেপি জয়যুক্ত হয়েই ছিল। রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণী জিতেছিলেন, রানাঘাট দক্ষিণ থেকে জিতেছিলেন মুকুটমণি অধিকারী, বাগদা কেন্দ্র থেকে জিতেছিলেন বিশ্বজিৎ দাস। বাকি সাধন পান্ডে, তিনি ২১-এর নির্বাচনেও ওই মানিকতলা কেন্দ্র থেকে জিতেছিলেন। তিনি প্রয়াত হওয়ায় মানিকতলা কেন্দ্রের আসনটি শূন্য হয়। তারপর বিভিন্ন কেস খামারি করে এতদিন দেরি ছিল। কিন্তু মূলত তিনি পরাজিত হননি, তিনি তো মারা গেছিলেন, সেই জন্য ওই আসনটি শূন্য হয়েছিল। বাদবাকি এই ৩টে আসনে যে মহাপুরুষ, অর্থাৎ না, মহাপুরুষ তো এখন আর বলা যাবে না। যে ৩ জন জিতেছিলেন তারা নির্বাচনে জেতার পর দল পরিবর্তন করেন এবং ২১-এর বিধানসভা নির্বাচনের পর ২৪-এর যে লোকসভা নির্বাচন তার আগে তারা দল পরিবর্তন করেন এবং ২৪-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য তাদের পদত্যাগ করতে হয়েছিল। সেই কারণে এখানে উপনির্বাচন এবং এই ১ মাসের মধ্যে, অর্থাৎ যে লোকসভা নির্বাচন সেখান থেকে এই বিধানসভা নির্বাচনে ১ মাসের মধ্যে ফলাফলকে কার্যত ১৮০ ডিগ্রি ঘুরিয়ে নিজেদের দিকে নিয়ে চলে আসতে সমর্থ হলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কোথায় কত ব্যবধান! কৃষ্ণ কল্যাণী তিনি জয়যুক্ত হয়েছেন ৫০,০০০ ভোটে। এই লোকসভা নির্বাচনেও তিনি কিন্তু ৪৭,০০০-এ ওখানে পরাজিত হয়েছিলেন। ওই কেন্দ্রে, রায়গঞ্জ কেন্দ্রে এখন ৫০,০০০-এ জিতেছেন, বুঝে নিন। আর রানাঘাট দক্ষিণ কেন্দ্রে মুকুটমণি অধিকারী, তিনিও ওই ৩৬,০০০ মতো মাইনাস ছিলেন। এবারেও তার মার্জিন কম বেশি ৩৬,০০০। একটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে খুব ভালো, যে লোকসভা নির্বাচনের নিরিখে যে যেখানে যত ভোটে পিছিয়ে ছিলেন তার মার্জিন কার্যত ডবল করে নিয়েছেন। মানে ৪৭,০০০-এ পিছিয়ে থাকলে ৪৭,০০০-কে টপকে আবার ৫০,০০০-এ জিতেছেন, কার্যত ডবল। এবং রানাঘাট দক্ষিণের ক্ষেত্রেও কার্যত সেই রকমই দেখা যাচ্ছে যে ৩৬,০০০-এই কার্যত পিছিয়ে ছিল মুকুটমণি অধিকারী, সেখান থেকে এবারে ৩৬,০০০-এ আবার জিতেছে। বাগদার ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে, একটা রেকর্ড। সেটা হচ্ছে মধুপর্ণা ঠাকুর, ঠাকুর পরিবারের উত্তর প্রজন্ম, মমতা বালা ঠাকুরের কন্যা। যদিও না, সে বিতর্কে এখন আর যাব না, অন্য বিতর্কে এসে যাবে, সেটা পরে আলোচনা করব নিশ্চয়ই। দাদা শান্তনু ঠাকুর মাত্র কয়েকদিন আগে ২০,০০০ ভোটে লিড পেয়েছিলেন বাগদা কেন্দ্র থেকে। এবার সেই বাগদা কেন্দ্রে দাদাকে পরাজিত করে বোন মধুপর্ণা ঠাকুর, মমতা বালা ঠাকুরের কন্যা, তিনি ২৫ বছর বয়সে সর্বকনিষ্ঠ বিধায়ক হিসেবে বিধানসভার অভ্যন্তরে যাবেন। এটা নিঃসন্দেহে একটা রেকর্ড। তার জয়ের ব্যবধান ৩৪,০০০ মতো। আর মানিকতলা কেন্দ্রে এবারেও কল্যাণ চৌবে পরাজিত হয়েছেন, কিন্তু গতবারে যেভাবে পরাজিত হয়েছিলেন তার চেয়ে ব্যবধান বেড়ে গেল। ৬২,০০০ ভোটে পরাজিত হয়েছেন কল্যাণ চৌবে। সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে সেখানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর প্রার্থী ছিলেন, তিনি জয়যুক্ত হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সহপাঠী সুপ্তি পান্ডে, সেখানে আপনারা জানেন শ্রেয়া পান্ডেকে ক্যান্ডিডেট না করে, অর্থাৎ শ্রেয়া পান্ডের প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল ছিল, সবার আশা ছিল শ্রেয়া পান্ডে প্রার্থী হবেন, কিন্তু সেখানে শ্রেয়া পান্ডেকে প্রার্থী না করে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্তি পান্ডেকে প্রার্থী করেছিলেন এবং সেখানে যে জয় আসবে এটা বোঝাই যাচ্ছিল, কিন্তু ব্যবধানটা যথেষ্ট বড়, ৬২,০০০। যে ৪ জন জিতেছেন তাদের অভিনন্দন। শাসক দলের তরফ থেকেও অভিনন্দন জানানো হয়েছে, বিরোধী দলের তরফ থেকেও যারা জিতেছেন তাদের অভিনন্দন জানিয়েছেন। যদিও বিরোধীরা বারবার অভিযোগ করছে যে এই ৪টে কেন্দ্রে বিভিন্ন রকমের গোলমাল, এবং বিশেষ করে মানিকতলা কেন্দ্র, সেখানে তো কার্যত ভোটই হয়নি বলতে চাইছেন বিজেপির পরাজিত প্রার্থী কল্যাণ চৌবে। এবং শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির মুখপাত্র, তিনি কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করে বলেছেন যে শুধুমাত্র সন্ত্রাসের কথা বলবো না, যে পরিমাণ ভোট মেশিনারির প্রয়োজন সেটা কোথাও তাদের একটা অভাব থেকে যাচ্ছে, ঘামতি থেকে যাচ্ছে। আর যে অভিযোগগুলো এসেছে সেগুলো নিয়েও তিনি বললেন যে সেন্ট্রাল বাহিনী কার্যত তাদের কোনো ভূমিকায় দেখা যায়নি, নির্বাচন কমিশন তাদেরও খুব বেশি ভূমিকা নিতে দেখা যায়নি। মোট কথা শাসকের অনুকূলে সবাই কাজ করেছেন, এরকম একটা অভিযোগ। আর অন্যদিকে জয়ী প্রার্থীরা যারা, তারা প্রত্যেকেই বলবার চেষ্টা করেছেন যে এবারের নির্বাচনে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণভাবে পরিলক্ষিত হয়েছে, যে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে আমাদের রাজ্যের যে ফলাফল, সেখানে ধর্ম সাম্প্রদায়িকতার একটা প্রভাব কিন্তু লক্ষ্য করা গেছে।
100% মুসলিম তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দিয়েছেন, শাসকের পক্ষে ভোট দিয়েছেন এবং একটা হিন্দু পোলারাইজেশনও হয়েছে বিজেপির পক্ষে, এটা অস্বীকার করার ব্যাপার নয়। যদিও পুরোটা হয়নি, তাহলে কিন্তু বিজেপির আসন সংখ্যা অনেক বাড়তো। কিন্তু এই যে নির্বাচন, এই নির্বাচন নাকি কোনো সাম্প্রদায়িক নিরিখে হয়নি, পুরোটাই ধর্মনিরপেক্ষতার একটা মোড়কে ভোট হয়েছে এবং উন্নয়নকে সামনে রেখে ভোট হয়েছে, যে কারণে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক প্রার্থী এত এত বড় বড় মার্জিনে জয়যুক্ত হয়েছেন। এটাই বলা হচ্ছে শাসক দলের তরফ থেকে। সে বাদ দিন, বিভিন্ন রকম দাবি আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন রকমের কথাবার্তা শুনতে পাচ্ছি, কিন্তু আপনাদের আমি শোনাবো এই মুহূর্তে মধুপর্ণা ঠাকুর, যিনি 25 বছর বয়সেই মাত্র জয়যুক্ত হয়ে এসেছেন, সেই মধুপর্ণা ঠাকুরের বক্তব্য আপনাদের শোনাবো, আপনারা শুনুন। তিনি বাগদা কেন্দ্র থেকে এবারে জিতেছেন, সুতরাং সর্বকনিষ্ঠ বিধায়ক হিসেবে তিনি যাচ্ছেন, তার কথা আপনাদের একটু শোনাই, আপনারা শুনুন। জয়ের পরে প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে বাগদার রাস্তা খুবই খারাপ, রাস্তা ওইসব আমার খুবই, ওনাদের পাশে দাঁড়ানো, ওনাদের পাশে যেন কাজ করতে পারি। লাইটের খুব সমস্যা, তারপর হচ্ছে ব্রিজের খুব সমস্যা, ওটা আমি করতে চাই কি ওনাদের হয়ে দাঁড়াতে একটা পারি। জিনিস প্রশ্ন, সেটা হচ্ছে লোকসভা নির্বাচনে তোমার দাদা শান্তনু, ক্যামেরা লোকসভা নির্বাচনে শান্তনু ঠাকুর এখান থেকে 20,000 ভোটের লিড ছিল, সেখানে দেখা যাচ্ছে যে তুমি 33,000 ভোটের লিড আছো, কি বলবে? কি বলবো, সেটা হচ্ছে দিদির জন্য, দিদির উন্নয়ন দেখে মানুষরা বুঝতে পেরেছে কি দিদিই করতে পারবে, তাছাড়া কোনো বিজেপি কংগ্রেস এখানে আসতে পারবে না। বিধানসভায় তুমি সব থেকে কনিষ্ঠ হিসাবে এই প্রথম পশ্চিমবঙ্গের ইতিহাসে যাবে, কি বলবে? কনিষ্ঠ যে বয়সটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আমি কতটা মানুষের জন্য করতে পারি, মানুষের পাশে কতটা দাঁড়াতে পারি, সেটাই হচ্ছে ম্যাটার। বয়স তো আমার 50 বছরও যদি হতো তাহলে ওটাই কাজ করতাম, সেটাই বলছি মানুষের এই কাজ। জয় কাকে উৎসর্গ করবে? কি হচ্ছে ভোটে জয় হলো 33,000 কত সামথিং, 33,400 সবাইকে একটা মানে ভোটার যারা আছে তাদেরকে, যারা কর্মী আছে, যারা সারা রাত বলছি সারা রাত মানুষ যারা খেটেছে আমাদের জন্য, পার্টির জন্য, দিদির জয়, এটা সবাই জয়, বাগদার জয়। এই প্রথম নির্বাচনে দাঁড়িয়ে এই ছক্কা আঁকিয়েছো, এটাকে কি বলবে? এটা জাস্ট একটা আশীর্বাদ, যখন পেয়েছি, যখন মাঠে নেমেছি, আগেই বলেছি লড়াই তো করতে হবে, এটা তো প্রথম, জাস্ট আগে দেখা যাক কি হয়। সিএম ম্যাটার করে না আমাদের জন্য, সেটা ওদের ব্যাপার, আমাদের শুধু হচ্ছে এখন বাগদার জন্য কাজ করা, বাগদার পাশে দাঁড়ানো। বিজেপি প্রার্থী বেরোনোর সময় দেখা গেল জয় বাংলা স্লোগান দিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, তিনি বলেছেন ছাপ্পা দিয়েছে, সেই কারণে তিনি হেরেছেন। এখন হেরে গেছে, ওটা তো বলতেই হবে, হেরে গেছে, এখন কোনো কিছু তো বলতে হবে এখন মিডিয়ার সামনে বা কিছু, সেটার জন্য ওটা কোনো ফ্যাক্টর নয়। আমরা দেখবো না কে কী করছে, শুধু আমাদের কাজ, লক্ষ্য হচ্ছে বাগদাকে সোনার মতন বাগদা গড়তে পারি যেন। ঠিক আছে, মধুপর্ণার বক্তব্য আপনাদের শোনাম। শুধু একটা কথা বলতে ইচ্ছে করছে যে বাগদাকে সোনার মতো বাগদা করবেন বলেছেন। এখন বাগদাতে যিনি এতদিন বিধায়ক ছিলেন, বিশ্বজিৎ দাস, তিনি বিজেপির হয়ে জিতেছিলেন বটে, কিন্তু তিনি তো বিধানসভায় বিজেপির সঙ্গে বসতেন আর বাইরে এসে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি হয়েছিলেন। তাহলে এতদিন সোনার মতো করতে পারেননি কেন বাগদাকে? কেন পারেননি? বিজেপি তো নামে জিতেছিল বাগদা থেকে, না বিশেষ করে শেষ টার্মে, তো কেন সোনার মতো করতে পারেননি বিশ্বজিৎ দাস? তিনি কি বিশ্বজিৎ দাসকে প্রথম দিনেই কাঠগড়ায় তুলে দিলেন? ঠিক আছে, খুব ভালো, মধুপর্ণা জিতেছে, তাকে অভিনন্দন। তার মা সাংসদ মমতা বালা ঠাকুর এবং রাজ্যসভার সাংসদ, লোকসভার সাংসদ ছিলেন আগে। যা হোক, মধুপর্ণা আগামী দিনে ভালো করে কাজ করুক, তার জন্য আমাদেরও শুভেচ্ছা রইল। আরেকটা জিনিস দেখতে হবে, নতুন প্রজন্ম তো, ঠাকুর বাড়ির নতুন প্রজন্ম, শান্তনু ঠাকুরও নতুন প্রজন্ম। শান্তনু ঠাকুর তার দাদা, তিনি কেন্দ্রের মন্ত্রী, দুবার জিতলেন ওই কেন্দ্র থেকে। একটাই কথা, সেটা হচ্ছে যে মানুষের জন্য কাজ করুক, সাধারণ মানুষের জন্য কাজ করুক। দলতন্ত্রের মধ্যে ঢুকে গিয়ে সাধারণ মানুষের স্বার্থ বিরোধী কোনো কাজে যেন অংশ না নেন এরা, শুধু এটুকুই বলার। আর পারিবারিক বিষয় নিয়ে খুব একটা কিছু বলবো না আজকে, সেটা নিয়ে পরে প্রতিবেদন আমরা নিশ্চয়ই করব। ঠাকুর পরিবারের বিষয় নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে নিশ্চিতভাবে আলোচনা আমাদের করতে হবে, করব পরে। আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন কেবি নিউজ বাংলা, আমাদের নতুন চ্যানেল। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এই প্রতিবেদনটি। ধন্যবাদ, দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি।